মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত 5 বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এবং এই যুদ্ধ পরিস্থিতিতে যারা দেশে ফিরতে চান তাদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মৃতদেহ সকালে দেশে আনার পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন নিহতের পরিবারের সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। আমরা শুরুতেই সহকর্মী ভাস্কর ভাদুরীর একটা প্রতিবেদন দেখে নেব। মৃত্যুর মাত্র 30 মিনিট আগেও পরিবারের সাথে ঈদ উপহার নিয়েই পরিকল্পনা করেছিলেন মোশাররফ। কে জানতো ঈদের আগের দিনই লাশ হয়ে পরিবারের কাছে ফিরতে হবে তাকে। 8 বছর আগে উন্নত জীবনের আশায় বিদেশ পাড়ি দেন মোশাররফ। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সব হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার। শুক্রবার সকালে মোশাররফের মৃতদেহ দেশে এসে পৌঁছায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুতে দিশেহারা সদস্যরা। ঈদে কেনাকাটার জন্য যে জামা কাপড় কিনবে সেজন্য টাকা পাঠাবে, এই কথাও তার স্ত্রীকে সে বলেছিল, বলে যে আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমার আমার ছেলে দুইটাকে ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করে দিও। তার আধা ঘন্টা পরেই ওখান থেকে খবর আসে যে সৌদি আরবে ইরান থেকে মিসাইল হামলায় মোশাররফ নিহত হয়েছে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন সরকারের 3 মন্ত্রী। শুধু মোশাররফ নয়, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রতিটি বাংলাদেশির বিষয়ে সরকার সতর্ক আছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে যারা ফিরতে চাচ্ছেন না তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় নিহতের পরিবারের হাতে তুলে দেয়া হয় অনুদান। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। পর্যায়ক্রমে যারা আসতে চায়, যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে। এদের জন্য যে দীর্ঘমেয়াদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। আমি সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধে গত 8 মার্চ ইরানের মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। যুদ্ধের কারণে এখন পর্যন্ত মোট 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দর্শক, আমরা যখন কথা বলছি তখন ইরান যুদ্ধে আটকে পড়া 186 বাংলাদেশি ঢাকার পথে আছেন। আজ শুক্রবার রাত 8:30টার দিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারা, এবং বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে আনছে। ওদিকে ইরানের পরিস্থিতি কিন্তু ভালো না। আজও ওই দেশটির এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের মিসাইল আবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় একটি তেল শোধনাগারে আঘাত এনেছে। যদিও এই হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে এটা এখন পর্যন্ত তেল আবিব জানায়নি। যুদ্ধ পরিস্থিতির সাথে আমাদের ঝুঁকি, সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, এবং এই আলাপের এক পর্যায়ে আমরা চেষ্টা করব যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমানকে। আমি স্বাগত জানাচ্ছি জনাব নাঈম আশফাক চৌধুরী আপনার কাছে। প্রথমত যুদ্ধের পরিস্থিতির একটু জেনে নিই, তারপর আমরা আমাদের দিকে আসব। আমরা শুনতে পাচ্ছিলাম ইরান পাল্টা হামলার হুমকি দিয়েছে, এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো যারা আসলে মার্কিন অংশীদারিত্ব নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন সেই সমস্ত জ্বালানি স্থাপনায় ইরান হামলা করেছে, এবং সেদিক থেকে তাদের ব্যাখ্যাটাও ছিল। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে ইরানের টার্গেট করে করে শীর্ষ নেতাদের এক এক করে হত্যা করছে ইসরায়েল। মানে এই যুদ্ধে ইরান কি কোণঠাসা হয়ে গেল কিনা, এবং যে অবশিষ্টাংশ ধ্বংস করার কথা বলছিলেন ট্রাম্প, বাস্তবিকভাবেই সেটা আসলে করা শুরু হলো কিনা বা করা সম্ভব কিনা, কি বলবেন? অনেক ধন্যবাদ। যুদ্ধের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি
যে শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটি বলে এটাকে, সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো সেন্টার অফ গ্র্যাভিটিটা কি? সেন্টার অফ গ্র্যাভিটি হলো এমন একটা ইভেন্ট বা রিসোর্সেস অথবা ব্যক্তি যাকে ধ্বংস করলে ওই পক্ষের আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয় না। সো সেই রকম এক বা একাধিক যে ইভেন্ট, রিসোর্সেস বা ব্যক্তি, সেই সকল ব্যক্তিবর্গকে আমরা সাধারণত সেন্টার অফ গ্র্যাভিটি বলি। তো যুদ্ধের শুরুতে যেটা হয়েছিল সেটা ইউএসের যেটা আইডেন্টিফাই করেছিল যে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি হলো তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। সো যার কারণে প্রথমেই ডে ওয়ানেই ইসরায়েল এবং ইউএসএ তারা তাদের যে লিডারশিপ ইনক্লুডিং আয়াতুল্লাহ খামেনি তাদেরকে হত্যা করে, এবং হত্যা করে তারা ভেবেছিল যে এক ধরনের কমোশন সৃষ্টি হয়েছিল ইরানের ভেতরে, এর ভেতরে আরও অনেক ইন্ধনও থাকতে পারে। এই কমোশন এবং লিডারশিপ যারা আছে তাদের হত্যার মাধ্যমে বোধহয় ইরানকে কবজা করা যাবে, অথবা যেরকমভাবে তারা সিরিয়াকে ধ্বংস করেছিল বা সিরিয়ার যে অবস্থায় নিয়েছিল, হয়তোবা ভেবেছিল যে এই সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যদি ধ্বংস করি তাহলে এইটাকে সিরিয়ার পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তাদের এই অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন যেটা করেছিল তারা মূল্যায়ন, এই মূল্যায়নটা আমার মনে হয় সঠিক হয়নি। যেহেতু মনে হয় বলছি কারণ হলো এর পরেও ইরান আরও তার যে যুদ্ধের যে গতি, প্রকৃতি এবং উৎসাহ, উদ্দীপনা, এটা কোনো অংশে কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে তারা আরও বাড়িয়েছে। তাদের যে স্ট্র্যাটেজি শুরু থেকেই যেটা করেছিল সেই স্ট্র্যাটেজিটা এখনো কন্টিনিউ করছে। সো মানে আমরা দেখতে পাচ্ছি যে তারা লড়ে যাচ্ছে এবং তাদের দিক থেকে বলা হচ্ছে যে তারা মূলত নিজেদেরকে সুরক্ষা করার জন্য যা যা করা দরকার সেটা করছে। কিন্তু আপনার কি মনে হয় তাতে কাজ হচ্ছে? কারণ আমরা তো একের পর এক মানে শীর্ষ নেতাদের নিহত হতে দেখছি ইরানের। জি, সেই কথা বলছিলাম যে দুই শক্তির যে স্ট্র্যাটেজি এক একজন এক একভাবে করছেন। তো যেটা ইরানের যে স্ট্র্যাটেজি যেটা তারা নিয়েছে, এক নম্বর হলো তারা যেটাকে বলছে যে মোজাইক ডক্ট্রিন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ কমান্ড এন্ড ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ কোনো এক ব্যক্তি বা একক জায়গাতে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে না। তাতে করে যেটা হয়েছে যে একক ব্যক্তিকে যদি হত্যা করেনও কিন্তু যুদ্ধটা কখনো বন্ধ হচ্ছে না। এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির এগেনস্টে ইউএসের যে স্ট্র্যাটেজি বা ইউএস ইসরায়েলের যে স্ট্র্যাটেজি সেটা আপাতত কার্যকর মনে হচ্ছে না। যার কারণে তারা যেভাবে চেয়েছিল বা মনে করেছিল যে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, সেইভাবে যুদ্ধ বন্ধ হয় নাই। দুই নম্বর বিষয় হলো এই যুদ্ধটাকে আরও যতটুকু পারে ইরান যেটা চেষ্টা করেছে ছড়িয়ে দেয়া, অর্থাৎ এই রিজিয়নে ছড়িয়ে দেয়া, এবং সম্ভবত এমনও করতে পারে যে সমস্ত বিশ্বের বিভিন্ন জায়গাতে হয়তোবা ছড়িয়ে যাবে এটা। যেমন কিছুদিন আগে নরওয়ের রাজধানী অসলোতেও কিন্তু ইউএস এমবেসিতে আক্রমণ হয়েছে। সো তাদের যে স্ট্র্যাটেজিক ডেপথ যেটাকে আমরা বলি, এই স্ট্র্যাটেজিক ডেপথটাকেও বাড়ানো এক ধরনের স্ট্র্যাটেজি ছিল। তাছাড়া তারা যেটা করেছে যে কারণে ইউএসএকে আশ্রয় দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, সেই দেশগুলোকেও এক ধরনের শিক্ষা অথবা তাদেরকে এক ধরনের চাপে ফেলা, বুঝতে পারছি। যাতে করে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বিশ্লেষণ থেকে কি আমরা এটা জানতে পারবো যে ক্ষতিটা আসলে ইরানের হয়েছে নেতৃত্বের হারানোর পরাপর, মানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যেহেতু শীর্ষ নেতা তারা হারাচ্ছেন, সেটার পাশাপাশি খার্ক বলুন কিংবা অন্যান্য জ্বালানি স্থাপনায় যে আঘাতটা আসলো, যে ক্ষতিটা আসলে ইরানের হলো, সেরকম ক্ষতি আসলে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দিক থেকে হয়েছে কিনা? আমরা ইনফরমেশন ওয়ারফেয়ার যেটা চলছে তাতে করে একটু আগেই আপনি বলছিলেন যে হাইফাতে যে তেল শোধনাগারে যে আক্রমণ হয়েছে তার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ কিন্তু আমরা এখনো পাইনি। যদিও ইসরায়েল স্বীকার করে নিয়েছে যে হাইফাতে আক্রমণ হয়েছে, বাট তার কতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতির তথ্যগুলো তারা ইসরায়েল থেকে বের হতে দিচ্ছে না, অথবা মেইন স্ট্রিম যে মিডিয়া আছে সেই মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে সারা বিশ্ব আসলে ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হলো সেটাও জানা যাচ্ছে না।
তাছাড়া এই যুদ্ধটা তো হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ার ক্যাম্পেইন, জি। অর্থাৎ একদিকে মিসাইল হচ্ছে, আরেকদিকে ইন্টারসেপ্টর তাকে ঠেকানোর চেষ্টা করছে। সো ফলে এই ইয়ার ক্যাম্পেইন কতদিন চলবে সেটাও আপাতত বোঝা যাচ্ছে না। তার মানে কার বোঝা স্টকে যাচ্ছে যে কতটুকু ইরানের দিক আছে। থেকে কিছু অতিরঞ্জিত খবর আমরা পাচ্ছি, আবার পশ্চিমাদের দিক থেকে আমরা আসলে তথ্য গোপনের এক ধরনের টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আমি যদি এবার আমাদের দিকে খেয়াল করি, আমাদের 186 জন প্রবাসী যারা আসলে ইরানে কিংবা মধ্যপ্রাচ্যের আটকা পড়েছিলেন তারা দেশে ফিরে আসছেন, এটা সুখবর বটে। কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছেন যে দেশে যদি কেউ ফিরতে চাই সেই সাহায্য আসলে সরকার করবে। কি প্রক্রিয়া আসলে করা যেতে পারে, আর যারা আছেন তারা কি প্রক্রিয়া সেই সাহায্যটা চাইতে পারেন, অর্থাৎ সরকার কিভাবে তাদের সঙ্গে যোগাযোগটা করবে বা করছে? অ্যাকাউন্টেবিলিটি হলো নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত। অর্থাৎ যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে যারা প্রবাসী আছেন তাদের সকলের অ্যাকাউন্টেবিলিটি অথবা সকলের মানে ভালো বা কল্যাণ দেখার দায়িত্ব যেহেতু বাংলাদেশ সরকার নিয়েছে, জি। সেই জন্য প্রথমেই জানা দরকার অ্যাকাউন্টেবিলিটি, কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন। 2 নম্বর হলো থ্রেট অ্যাসেসমেন্ট, ওই জায়গাতে যে থ্রেট তারা ফেস করছেন এই থ্রেট অ্যাসেসমেন্টটা কনসার্ন হাই কমিশন অথবা যে দূতাবাস আছে সেই দূতাবাসকে করে সাধারণ যে আমাদের যারা প্রবাসী বাঙালি আছে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা খুব জরুরি বিষয়। সেই সাথে বাংলাদেশে যারা আছেন তাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথেও যোগাযোগ রাখা এটা খুব জরুরি। আমাদের যেটা আরও করণীয় সেটা হলো সংশ্লিষ্ট দেশের সাথে কানেকশনস নেটওয়ার্কিং এটাকে বাড়ানো দরকার। অনেক ধরনের সমস্যা সামনে আরও বাড়বে, কারো ভিসা সংক্রান্ত সমস্যা হতে পারে, কারো চাকরি নিয়ে সমস্যা হতে পারে। সকল বিষয়ে কনসার্ন যে দেশ অথবা কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই প্রয়োজন। সো অ্যাকাউন্টেবিলিটি খুব জরুরি, নেটওয়ার্কিং খুব জরুরি, কমিউনিকেশন খুব জরুরি, এবং তারা যদি দেশে আসতে চান, ফেরত আসতে চান, সেই অনুযায়ী ব্যবস্থা করা খুবই প্রয়োজন বলে মনে করছে। চমৎকার, মানে 3টি বিষয় আসলে সমান্তরালে নিয়ে যাওয়া প্রয়োজন। আপনি যেটা বলছেন অ্যাকাউন্টেবিলিটি, নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন, পাশাপাশি 2 দেশের সাথেও সেই যোগাযোগটা থাকা উচিত। আমরা গতকাল দেখেছি যে মধ্যপ্রাচ্যের 4টি দেশে জ্বালানি স্থাপনায় ইরান হামলা করেছে, যেহেতু সেখানে মার্কিন অংশীদারিত্ব ছিল। কিন্তু বিশ্বের বাইরে তো বাংলাদেশ না, আমাদের মধ্যপ্রাচ্য থেকে অনেক জ্বালানি সাপোর্টটা নিতে হয়। এই যুদ্ধ যদি বাড়ে, দীর্ঘ হয়, কিংবা এখন যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে যদি অব্যাহত থাকে, আমরা আসলে কি ঝুঁকিতে পড়তে পারি এবং আমাদের সেই নিরাপত্তার জন্য কি করা প্রয়োজন, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা? জি, এইটার আসলে মাল্টিফেরাস সমস্যা আমরা অলরেডি ফেস করা শুরু করেছি, এবং এইটার যতদিন বাড়বে তত এইটার তীব্রতা এবং বিস্তার আরও বেশি লাভ করবে। সুতরাং আমাদের যেটা দরকার, যেমন 75% আমাদের এলএনজি আসে শুধু কাতার থেকেই, আর বাকি 25% আমরা শুধু নেই স্পট যে মার্কেট আছে সেখান থেকে। সো আমাদের অল্টারনেটিভ যে এনার্জি সোর্সগুলো আছে এই অল্টারনেটিভ সোর্সগুলো করা খুবই প্রয়োজন। এইটার সাথে সম্পৃক্ত হলো আমাদের এক্সপোর্ট যে সেক্টর যেটা আছে, আরএমজি সেক্টর আছে, তারা কিন্তু ভয়াবহ অবস্থায় সামনের দিনগুলোতে পড়বে। একদিকে যেমন ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, যে টাইমলাইন যেটা আছে সেই টাইমলাইনটাও বেড়ে যাবে। সুতরাং তাদেরকে এক ধরনের প্রণোদনা দেওয়াও, যেটা ইডিএফ বলে, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেখান থেকেও প্রণোদনা দেওয়া দরকার। অল্টারনেটিভ সোর্স বের করা আমাদের প্রয়োজন। সেই সাথে যেমন কিছু কিছু দেশ ইভেন ইরানের সাথে যোগাযোগ করেও কিন্তু তাদের জাহাজটাকে বের করে নিয়ে এসছে। রাশিয়াকে থেকে তেল আনয়ন যেটা আছে সেটাকে শিথিল করেছে ইন্ডিয়ার জন্য ফর ওয়ান মান্থ। আমরা সেই দিকেও যোগাযোগ রক্ষা করা অবশ্যই আমাদের প্রয়োজন। তাছাড়া আমাদের যে মিতব্যয়িতা যেটার চেষ্টা করছেন সরকার, সেটাও অবশ্যই আমি আপনার কাছে 1 মিনিটের জন্য একটা ছোট্ট বিষয় জেনে তারপর আমি আরেকজন অতিথির কাছে যাব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা জিও পলিটিক্সটা এভাবে ছড়িয়ে পড়েছে যে আমাদের আসলে একটা জায়গায় মাঝখানে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন, কোনো না কোনো সময় কোনো না কোনো পক্ষের সঙ্গে আমাদের যুক্ত হতেই পারে। এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বে যেভাবে অস্ত্রের মহড়া চলছে, বিভিন্ন দেশ তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, আমরা আসলে কতটুকু মনোযোগ দিতে পারছি, কতটুকু আসলে সেই সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন দেখেন আসলে এখনকার প্রেক্ষাপটে? ছোট করে যদি কোনো সাজেশন দেন। জি
যে আমি খুব সংক্ষেপে বলবো, পৃথিবীতে এখন স্মল স্টেট যেগুলো আছে এটা তিনটার উদাহরণ আমি দিব। এক নম্বর হলো ফিনল্যান্ড, যারা যে স্ট্র্যাটেজি নিয়েছে হোল নেশন, তারা হোল নেশন একটা ডিফেন্সের জন্য তারা তৈরি হচ্ছে, এটা একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ আমি দিব সিঙ্গাপুর যেটা করে সেটার স্ট্র্যাটেজি হলো সজারু যেরকম তার কাছে কেউ যদি আসে তখন কাঁটা দিয়ে সে প্রতিঘাত করে, এবং তার মিলিটারি যে ড্যাটারেন্স যেটা আছে বা ক্যাপাবিলিটি যেটা আছে এটাকে এমনভাবে তৈরি করেছে যে যাতে করে কেউ যদি তাকে আঘাত করতে চায় তাহলে তার প্রতিঘাত পেতেই হবে। 3 নম্বর উদাহরণ হলো নর্থ কোরিয়া এমনভাবে তার ডিফেন্স তৈরি করেছে, একমাত্র নিউক্লিয়ার যে সক্ষমতা এটা অর্জনের মাধ্যমে বাকি কেউ আর তাকে ঘাটানোর সাহস করে না। সো বাংলাদেশকে একটা কাস্টমাইজড একটা স্ট্র্যাটেজি নিতে বুঝতে হবে, পারছি। যে স্ট্র্যাটেজির হ্যাঁ, মাধ্যমে যেটা দিয়ে আসলে যেই উদাহরণগুলো দিলেন সেগুলো কাজে লাগুন। আমার হাতে একেবারে মিনিট 2 সময় আছে। আমি অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, শুরু থেকে আপনাকে পেলে সত্যি ভালো লাগতো। যেহেতু একেবারে শেষের দিকে শুধুমাত্র পরামর্শ নিয়ে আলাপটা শেষ করতে চাই। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রবাসীরা যারা আটকে পড়েছেন তারা দেশে ফিরতেও শুরু করেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য কোন কোন দিকে মনোযোগ দেওয়া উচিত, কাজটা শুরু করা উচিত? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এখন আমাদের তো আসলে এই ধরনের মানে পরিস্থিতির জন্য আমরা তো প্রস্তুত ছিলাম না, আসলে কথা হলো এটা। তো যেভাবে হোক আমরা কিন্তু এই পরিস্থিতি পড়ে গেছি। তো এখন মানে এই যে শর্ট টার্মে যে পরিস্থিতি পড়েছি, কিন্তু তার এফেক্টটা হলো লং টার্ম। শর্ট টার্মের কোনো একটা পলিসি ইম্প্যাক্ট যদি লং টার্মে পড়ে, এবং এটা দেখেন আজকে কিন্তু এলবিতে যে ইউরোপে যেই আক্রমণটা হলো ইসরায়েলের অস্ত্র কারখানায়, এর ফলে দেখা যাচ্ছে কিন্তু যুদ্ধটা কিন্তু ছড়িয়ে পড়ছে, মানে সব জায়গায় বিভিন্ন গুপ্ত সংগঠনগুলো যুক্ত হয়ে যাচ্ছে। তো এর আমরা দেখবো যে আসলে ভবিষ্যতে আমাদেরকে বিকল্প আমাদের রেমিটেন্স খুঁজতে হবে, বিশেষ করে আমাদের লেবার মাইগ্রেশনটা বিকল্প খুঁজতে হবে, খুব দ্রুততার সাথে এটা খুঁজতে হবে, এবং আমাদের লোকালিও যেন যারা আসবেন দেশে ফিরে তাদেরকে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা এখন খুব আর্জেন্ট। কারণ এই সবচেয়ে বড় প্রবলেমটা হলো একদিকে আমাদের রেমিটেন্সটা কমে যাবে, আরেকটা হলো যারা আমাদের দেশে ফিরে আসবে তাদের কর্মসংস্থান থাকবে না। তো এই দুইটা কিন্তু আমরা নেগেটিভ দিকেও এগুচ্ছি, আবার পজিটিভ দিকেও হারাচ্ছি। তো সবকিছু মিলিয়ে সরকারের এটা এখন মানে একদমই প্রায়োরিটি যে এই যুদ্ধটাকে কেন্দ্র করে পলিসি নির্ধারণ করা। শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তাই না, রাষ্ট্রের নিরাপত্তা তো আসলে 2 ধরনের, ট্র্যাডিশনাল, নন ট্র্যাডিশনাল নিরাপত্তাটা এখন আমাদেরকে বেশি পাবে। আর ট্র্যাডিশনাল নিরাপত্তা তো আসলে আরো লম্বা সময়ের ব্যাপার এবং এই নিয়ে চিন্তা ভাবনা করার বিষয়। কিন্তু পুলিশের প্যাকেজ তৈরি করা জরুরি হয়ে গেছে সরকারের। সরকার অন্যান্য উন্নয়ন কাজগুলো করছে বা অনেক বিষয়গুলোতে এখন মনোযোগ দিচ্ছে, কিন্তু এই মনোযোগটা তার নির্বাচন ইশতেহারে ছিল না, বা এই সরকার এসেই যে ধরনের কোন পরিস্থিতিতে পড়বে সেটা তার জানা ছিল না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন এটা সব জানা না থাকলেও তার একটা কোর কমিটি করা দরকার। খুব ইমিডিয়েটলি কোর কমিটি নিয়ে একদম পর্যায়ক্রমে অলমোস্ট সম্ভব হলে প্রতিদিন। আচ্ছা, আমরা মোটামুটি দুটো বড় আইডিয়া আপনার কাছ থেকে নিলাম, এবং নিশ্চয়ই আমরা এই আলাপটা সামনে আরো কন্টিনিউ করবো, এবং তখন হয়তো নতুন নতুন পরামর্শ আমরা আসলে জানার সুযোগ হবে আপনাদের কাছ থেকে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। 2জন অতিথি আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।